ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकविबन्धनमृत्युर्मुक्षीयमृता नमो शिवाय नमो नमः। नमस्कार दर्शक बंधु, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ ছাত্রীরা। সর্বপ্রথম আমি আমার মাতা পিতা, আমার গুরুদেব, আমার ইষ্ট দেবদেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আজকের অনুষ্ঠান একটু বিশেষ অনুষ্ঠান, মানে বিশেষ করে বিবাহ দিক নিয়ে যাদের দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে, সে কারোর বিয়ে হতে চাইছে না বা বিয়ে হওয়ার পরে প্রবল পরিমাণে অশান্তি ভোগ করছেন, ঠিক তাদের জন্য আজকের অনুষ্ঠান। ম্যাক্সিমাম মানুষ গ্রহ নক্ষত্রকে বিশ্বাস করলেও বা তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করলেও অনেক মানুষ আছে যারা কিন্তু এগুলোকে বিশ্বাস করে না, এগুলোকে বিশ্বাস করে না বা মানে না। বিশেষ করে আজকের দিনে যে মানে শিক্ষা সমাজের কিছু স্টুডেন্ট বলতে পারেন বা যারা রানিং পড়াশুনো করছে, এরকম কিছু মানুষ আছে যারা কিন্তু এই তন্ত্রমন্ত্র বা গ্রহ নক্ষত্র বলে কিছু কিন্তু তারা মানতে চায় না। দেখুন, গ্রহ নক্ষত্র যে আছে বা এটা আপনাকে যে সমস্যায় ফেলতে পারে, সলভ করতে পারে বা এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, এটা সবাই জানে। অনেকে মানে, অনেকে মানে না। যারা মানেন তাদের জন্য বা যারা মানে না তাদের জন্য আজকের বিষয় বলবো। আজকের এই বিবাহ দিক বিচার মানে বলার আগে প্রথমে একটা বিষয় বলছি। দুটো বিষয় মানুষের মনে সবসময় একটা ভয় লেগে থাকে বিয়ের দিকটা বেসিক্যালি বিচার করে, যে মাঙ্গলিক মানে খারাপ কিছু, মাঙ্গলিক দোষ মানে বিবাহিত জীবনে ডিস্টার্ব, বা মাঙ্গলিক মানে সমস্যা কিছু একটা আছে যা বিবাহিত জীবন নিয়ে ডিস্টার্ব হয়। এই ধারণাটা যাদের আছে তাদের জন্য বলবো যে এই ভুল ভাবনাটা ফার্স্ট হচ্ছে ত্যাগ করবেন। দ্বিতীয় দিক হচ্ছে মন যা গায় তা কিছু হয়, মন যা গায় তা কিছু হয়। তা মনের ভাবনাটাকে আপনাকে ত্যাগ করতে হবে, যে আপনি মেন্টালি দিক দিয়ে মনের দিক থেকে আপনি ভাবছেন না, মনটাকে আপনি আগে মানে ভালো কিছু পর্যায়ে ভাবছেন, তাহলে আপনার ভালো কিন্তু সুনিশ্চিত হবে। তো যাক, যে বিষয় নিয়ে আমি আমার মূল বলার সেটা হচ্ছে কি, আমি গল্পটা করছি একটা ছোট্ট গল্প, নাহলে বুঝতে পারবেন না। বীরভূমের শান্তিনিকেতন বলে একটা জায়গা আছে। সেই শান্তিনিকেতনের এক ভদ্রলোকের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে পরিচয়। অ্যাকচুয়ালি ভদ্রলোক বলতে সেই বাড়ির ভদ্রলোক হচ্ছে টিচার, এবং তার স্ত্রী আমার কাছে মোটামুটি পক্ষে আজ থেকে আমি বলছি ধরুন বছর 10 আগের কথা, তখন আমার কাছে আসে তার মেয়ের ব্যাপার নিয়ে। মেয়ের বয়স 30+, কোনো প্রকার বিয়ে থাওয়া দিতে পারেনি। তো যখন ওই ভদ্রমহিলা এসছে তখন দুটো মেয়েকে নিয়ে এসছে। তো আমি মানে দুটো মেয়েকে নিয়ে এসছে, পরে জিজ্ঞেস করে বলে ওটা আমার ভাইয়ের মেয়ে, এরও বিয়ে থাওয়ার দিকে ডিস্টার্ব আছে, কিন্তু প্রথম আমার মেয়েটাকে দেখায়। তাই বিচার করে দেখলাম যে এর গ্রহের ডিস্টার্ব আছে, মাঙ্গলিক দোষ রয়েছে, প্লাস হচ্ছে শত্রু সমদিকের বিশেষ কিছু কারণ রয়েছে, যার কারণে তার বিয়েটা আটকে রেখেছে। ভাই পুলিশের চাকরি করে। তো ভাইয়ের মেয়ে এসছে, ভাইয়ের মেয়েকেও আমি দেখলাম সেম, ওরও মাঙ্গলিকের সমস্যা রয়েছে। তো এই ভদ্রমহিলা এর আগেও অন্য কাজ আমার কাছ থেকে করিয়েছে, সে কাজের সুফল পেয়েছে, এবং তারপরে যখন এই কাজ নিয়ে আলোচনা হচ্ছে আমি বললাম, মানে অ্যাকচুয়ালি আমার কাছে এসে ডেটটা ফিক্স নিয়ে, যে কোন ডেটে কীভাবে কী কাজ করলে কাজটা কমপ্লিট হবে সেটা নিয়ে আমি ডেটটা ফিক্স করে দিলাম, যে তারাপীঠে জ্যৈষ্ঠ মাসে ফলনের অবস্থাতে কাজটা হবে, সেই সময় প্রেজেন্ট থাকলে মোটামুটি ক্লিয়ার। যাক, বলার পরে ভাইয়ের মেয়ের আমি কুষ্টি করেছি, প্রেসক্রাইব করেছি, লিখে দিয়েছি যে জাতিকার মাঙ্গলিক দোষ আছে, উচ্চ এডুকেশনের যোগ আছে, এবং উচ্চ এডুকেশনের পরে তার কর্মযোগও সুনিশ্চিত। তার কর্ম এই বছরের শেষের দিকেই রয়েছে, কর্ম ঠিকঠাক পর্যায়ে হলেও বিবাহ দিক নিয়ে তার সমস্যা হবে। সে জাতিকা যথেষ্ট রূপবান, মানে দেখতে খুবই সুন্দর। তো এই ঘটনা আমি বলার পরে যখন সে গিয়ে তার বাবার সঙ্গে বলেছে, বা তার দিদি তার সঙ্গে আলোচনা করেছে যে এরকম এরকম ব্যাপার, তার কাছে বক্তব্য হচ্ছে যে আমি মানে আমি যতটা বুঝতে পারছি আমার মেয়ে যথেষ্ট রূপবান আছে, বিয়েতে তো কোনো সমস্যা হবে না, এবং ওকে যেভাবে তৈরি করেছি, যেভাবে পড়াশুনো করেছে, যেভাবে যোগ্যতা অর্জন করেছে, সেক্ষেত্রে কিন্তু ওর কর্মযোগ নিশ্চিত। আর কর্ম পেলে আমাকে সম্বন্ধ দেখতে কোথাও যেতে হবে না, সম্বন্ধ খুব চলে আমার বাড়িতে আসবে, আমি আমার মেয়েকে খুব ধুমধাম করে বিয়ে দেবো। অথবা এইসব জ্যোতিষ আমি বিশ্বাস করি না বা আমি মানি না। উনি যেটা বলেছে সেটাই হবে, এরকম কোনো ব্যতিক্রম নেই। আমার মেয়ে আজকে কোনোভাবে 6 মাসের ভেতর বিয়ে ঠিক করবো,
তো ঘটনাটা ভদ্রমহিলা বলছে যে দাদা আমি অনেকবার বললাম কিন্তু ভাই কোনো প্রকার মানতে চাইছে না, কি করি বলুন। আমি বিশ্বাস করলাম, ভাই বিশ্বাস করতে চাইছে না, কোনো কি রাস্তা কথা বললাম না, অবিশ্বাস যেখানে সেখানে কাজ করে কী লাভ। আপনার ভাইয়ের যখন বিশ্বাস হবে তখন ভাই আসবে, বলছে ভাইয়ের কি কখনো বিশ্বাস হবে? আচ্ছা দেখে নিন, 2 বছর যাক তারপর তো বিশ্বাস হবে, এক্ষুনি না। বলছে 2 বছর পর সত্যি হবে? বলছে সত্যি হবে। সত্যি 2 বছর আপনার ওই ভাইয়ের মেয়েকে বিয়ে দিতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে দিলাম। যাক, সেই কথা নিয়ে ওদের বাড়িতে আলোচনা হয়েছে। ওই জ্যোতিষবাবু চ্যালেঞ্জ করেছে 2 বছরও যদি চেষ্টা করে কোনো প্রকার বিবাহ দিতে পারবে না, তার কোনো পর্যায়ে তৈরি হবে না। বছর দেড়েক যাওয়ার পরে একটা দিনকে ফোন করে বলছে দাদা আমার ভাইয়ের মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি বলছিলেন যে বিয়ে দিতে পারবে না। বললাম দেখুন আমি বিচার যা করেছি আপনার ভাইয়ের মেয়ের বিয়ে হবে না। বলছে বিয়ে ঠিক হয়ে গেছে, এবং ওর বিয়ে ঠিক হয়েছে, ওর বাবার জেদ বশত এরকম করে বিয়ে ঠিক করেছে যে বিয়ে 1 মাস পরে আর বিয়ে। আমি বলছি 1 মাস পর ঠিক আছে তাই করুক, যদি আমার বিচার ভুল না হয়, যদি আমার বিচার ভুল না হয় তাহলে বিয়ে নিশ্চিত হচ্ছে না। আর আমি এটা নিশ্চিত আমার বিচার ভুল হয়নি, কারণ এটা চ্যালেঞ্জ সমূহ দিক ছিল বলে একবার নয় একাধিকবার বিচার করে দেখেছি সমস্ত অ্যাঙ্গেল দিয়ে, যে কোথাও আমার কোনো ভুল ত্রুটি হচ্ছে না, তো যে সেখানে রেজাল্ট একই আসছে। 15 দিন পর ফোন করে বলছে দাদা বিয়েটা যে কোনো কারণে ভেঙে গেছে। বুঝলে কি করব, কার্ড ছাপানো হয়ে গেছে, সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, বাড়িতে প্যান্ডেলের বাস পড়ে গেছে। শান্তিনিকেতনের ওখানে বাড়ি তো, মানে কিছুটা হলেও গ্রাম্য ভাব, কিছুটা হলেও গ্রাম্য ভাব, অতটা শহরি ভাব নয়, যার কারণে মানে বিয়ের জন্য কোনো রিসর্ট টিসর্ট কিছু ভাড়া করেনি। বাড়ি অনেকটা জায়গার ভিতর বাড়ি, সেখানেই সুন্দর করে প্যান্ডেল ট্যান্ডেল করবে বলে বাসটা পোতা হয়ে গেছে। 15 দিন বাকি, মেয়ের বিয়ে নিয়ে ব্যাপার মোটামুটি অনেকটা পর্যায়ে, মানে শাড়ি থেকে শুরু করে গয়না থেকে শুরু করে সব কেনাকাটা শেষ। বাবার একটা মেয়ে, বাবা ধুমধাম করে বিয়ে দেবে। বলছে কি করব এখন, কোনো কি উপায় আছে? আচ্ছা আপনি আর ফোন করে হবে না এই পর্যন্ত, ঠিক আছে এইবার আপনার ভাই আমার কাছে দৌড়াবে, এইবার আপনার ভাই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি বলে রেখে দিয়েছি। কথা হচ্ছে রবিবার দিন, বুধবার দিন বর্ধমান চেম্বারে গেছি, দেখি চেম্বারে আমি যখন পৌঁছানি তখন থেকে চেম্বারের মালিক ফোন করছে যে আপনি কখন আসবেন, একজন অনেক দূর থেকে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। সেদিনকে একটু যেতে লেটও হয়েছে। আমি যখন গেলাম, গিয়ে দেখলাম ভদ্রলোক দাঁড়িয়ে আছে দিদির সঙ্গে। দিদিতে প্রথম থেকে চিনতে পেরেছি, চিনতে মানে আমি মোটামুটি বুঝে নিয়েছি যে এতক্ষণে 2 2 4 আমার হিসাবে ক্যালকুলেশন চলে এসছে। বলছে কি করে আমার মেয়ের, আমার মান সম্মান তো যাবেই, আমার মেয়েরও মান সম্মান যাবে, আমারও যাবে, কি করা যাবে? কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না। এরকম একবার নয় একাধিকবার আপনার লাইফে এই ঘটনা ঘটবে, আপনার মেয়ের লাইফে এই ধরনের ঘটনা ঘটবে, যতক্ষণ আর ওই উপযুক্ত দোষকে খণ্ডন করা হচ্ছে ততক্ষণ এই সমস্যা থাকবে। তো বিচার করে দেখা গেছিল তার অষ্টম ঘরে, সেই জাতিকার লগ্নের অষ্টম ভাগে মঙ্গলের সঙ্গে রাহু এবং মঙ্গলের সঙ্গে শনির অবস্থান ছিল। এই শনি মঙ্গল রাহু একই সঙ্গে একই ঘরে অর্থাৎ অষ্টম ঘরে লগ্নে থাকার কারণে সেই জাতিকার মারক মঙ্গলিকের পজিশন ছিল, যার কারণে আমি বলেছিলাম এই জাতিকার তো বিয়ে সহজে হতে চাইবেই না, যদি বিয়ে হয়ে যায় তাহলে বৈধব্য যোগ তৈরি হবে। জরিকুট বিচার করে তাকে একটা খরগোশের সঙ্গে বিয়ে দিলাম, খরগোশের সঙ্গে। আমি বললাম দেখুন আরও একটা চ্যালেঞ্জ আপনার কাছে, যত সম্ভব ট্রিটমেন্ট করে বাঁচানো সম্ভব আপনি চেষ্টা করুন এই খরগোশকে 3টে মাস বাঁচিয়ে রাখার, তাহলে বুঝবেন দীনেশ আচার্য গুরুর কাছে কিছু শেখেনি। বলছে না না আমরা তো মেনে বুঝে নিয়েছি, আমি তো আপনার কথা শুনেছি বুঝেছি। বললাম না আরও শোনা বোঝার বাকি আছে, চেষ্টা করে দেখুন। বলো কেন খরগোশটা মারা যাবে? বললাম এই জাতিকার তো সহজে বিয়ে হতোই না, যদি কোনো জাতকের সঙ্গে এর বিবাহ হতো সেক্ষেত্রে এই জাতিকার বিশেষ কারণে সেই জাতকের আয়ু থাকা সত্ত্বেও অকাল মৃত্যু হওয়ার যোগ ছিল, সেই যোগটা এইভাবে খণ্ডানো হলো, যা স্বরূপ এই খরগোশের মৃত্যু ঘটা সুনিশ্চিত, যত আপনি ট্রিটমেন্ট করুন। 27 দিনের মাথায় সেই খরগোশ মারা গেল, 27 দিনের মাথায়।
তাহলে গ্রহ দোষ মানুষকে কি পর্যায়ে নিয়ে যেতে পারে, যে ক্ষেত্রে আপনার কোনো লজিক, আপনার কোনো আর্থিক জোর, মনের জোর কিছু করতে পারবে না। সমস্যা থাকলে সমাধান খুঁজতে হবে, জানতে হবে। শুধু এটা বলে নয়, যারা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে একই বাড়ির ছাদের নিচে রয়েছে, স্বামী স্ত্রীর ভিতরে কোনো প্রকার সুমধুর সম্পর্ক নেই, সুমধুর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, বা স্বামী স্ত্রীর ভিতরে তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটছে, স্ত্রীর কারোর সঙ্গে সম্পর্ক হয়ে গেছে বা স্বামীর কারোর সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, অনেক প্রকার চেষ্টা করছে কিন্তু কোনো প্রকার সেখান থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসতে পারছে না, ইভেন একটা ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। আমি গত অনুষ্ঠানে বলেছি, ডিভোর্স একটা কঠিন সমাধান, যে সমাধানে, যে যুদ্ধে স্বামী আর স্ত্রী দুজনেই জিতে যায়, আর হেরে যায় সেই অবোধ তাদের সন্তান, তাই না? মানে স্বামী আর স্ত্রীর মাঝখানে থাকা সেই তাদের কন্যা সন্তান বা পুত্র সন্তান, যেই সন্তান থাকুক, বাবা জিতে যায়, মাও জিতে যায়, সেই সন্তান হেরে যায়। তার জিততো তার বাবা মা দুজন একসঙ্গে থাকাতেই, সেটা তো থাকে না, তাই সে হেরে যায়। বাবা জিতুক আর মাই জিতুক, হার কিন্তু তার। এইরকম পর্যায়ে যারা আছে, যে স্ত্রী ডিভোর্স ফাইল করেছে বা স্বামী ডিভোর্স ফাইল করেছে স্ত্রীর জন্য, এরকম পর্যায়ে ঝুলে রয়েছে, দুজন সেপারেট রয়েছে, কারোর সঙ্গে কোনো প্রকার কোনো সম্পর্ক স্থাপন নেই, বাবা মা বা রিলেটিভরা অনেক প্রকার চেষ্টা করেছেন, ফেল। স্ত্রীকে বোঝাতে পারছে না স্বামী, স্বামীকে বোঝাতে পারছে না স্ত্রী। তো এই পর্যায়ে যারা আছে তাদের জন্য বলছি, বা যারা অলরেডি ভেবে নিয়েছেন আমি আমার স্বামীকে কিছু করতে পারবো না, কিছু পড়াতে পারবো না, খাওয়াতে পারবো না, ছোঁয়াতে পারবো না, কারণ সেই পরিস্থিতি আজকে নেই, বা যারা অলরেডি ভাবছেন যে আমার স্ত্রীকে কোনো কিছু খাওয়াতে ছোঁয়াতে পারবো না, স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, বা আমার সন্তানকে নিয়ে সে বাবার বাড়িতে চলে গেছে, কোনো প্রকার ফিরে আসছে না, বা আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, কোনো প্রকার আসছে না, আপনার প্রেমিক আপনাকে ফিরে চলে গেছে, কোনো প্রকার আসছে না, বা আরও এরকম পরিস্থিতি আছে, আপনার স্ত্রী একই বাড়িতে আছে বা আপনার হাজব্যান্ড একই বাড়িতে আছে কিন্তু অন্য কারোর সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে এমন কঠিন পরিস্থিতি হয়ে গেছে, স্বামী আপনাকে ডাইরেক্ট বলছে না চলে যেতে, আপনার পরিস্থিতি নেই সেখানে আপনার থাকার, আপনার পরিস্থিতি নেই সেখানে থাকার। এই পরিস্থিতিতে যারা বর্তমান রয়েছেন তাদেরকে বলছি, যতক্ষণ এইরকম ডিস্টার্ব চলতে থাকবে ততক্ষণ মানসিক শান্তি তো আপনার বিচ্ছিন্ন আছেই, সঠিক করে আপনি ভাববেন সেই ভাবনাটার পরিস্থিতি আপনার নেই, কিন্তু তাদেরও আরেকবার বলো ভালো করে ভাবুন। আমার কাছে একমাত্র রাস্তা আছে উইথাউট রেমেডিতে। হাজব্যান্ড ও ওয়াইফকে কোনো রেমেডি দিতে পারছে না, বা ওয়াইফ হাজব্যান্ডকে কোনো রেমেডি দিতে পারছে না, দূর থেকে বিশেষ চালান ক্রিয়া, বিশেষ মায়াং ক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করার বিশেষ সুযোগ রয়েছে। 100% হবেই হবে, মুখে নয়, লাইফ টাইমের লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে দেয় কিন্তু আমি, লাইফ টাইমে। আর এই পর্যায়ে সমস্যার সমাধান হবেই, এর কোনো ব্যবধান নেই যে এখান থেকে আপনাকে ডিস্টার্ব করে এই পর্যায়ে পৌঁছাতে দেবে না। তাই স্বামী স্ত্রীর ভিতরে যখনই কোনো প্রকার কঠিন সমস্যা হোক বা যে পর্যায়ে হোক, আপনি সমাধান নিশ্চিত পাবেন, শুধু একটাবার সঠিক সময়কে উপেক্ষা করে সঠিকভাবে ক্রিয়াটাকে করা, তাহলে আপনি সমাধান পাবেন, নচেত কিন্তু আপনি সমাধানের রাস্তা কখনোই পাবেন না। তবে বিশেষ করে বলে রাখি, অ্যাকচুয়ালি সমস্যা ঘটার মূলত 3টে কারণ থাকে, 3টে কারণে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমি এই কারণগুলো নিয়ে আলোচনা করি। যদি আপনার মনে করুন কোনো গ্রহ দোষ আছে, সেক্ষেত্রে গ্রহের প্রতিকার করতে হবে, প্রতিকার করে মানে দেখা যায় গ্রহের জন্য সম্পর্কটাকে বিচ্ছিন্ন হয়ে গেছে, প্রতিকার করে আপনারা কেন ফল পান না তার কারণ জানেন? ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে কেউ আপনি গেলেন, আপনাকে রত্ন প্রেসক্রাইব করে দিল, আপনি রত্ন পরিধান করলেন কিন্তু যথাযথ ফল পেলেন না। দেখুন, কোনো ধারালো অস্ত্র দিয়ে যদি কেটে যায়, শুধু সেই অস্ত্র সরিয়ে রাখলে হবে না, যেটা কেটে গেছে তারও রিপেয়ার করতে হবে, তারও ট্রিটমেন্ট করতে হবে, তারপর সলিউশন হবে। তেমন যদি আপনার গ্রহগত দিকের জন্য দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে একটা ভীষণ বিবাদ হচ্ছে, সম্পর্কে ডিস্টার্ব চলছে, আপনি গ্রহের প্রতিকার যেমন করবেন যে গ্রহের নেগেটিভিটিটা না ছাড়তে পারে, গ্রহের নেগেটিভি কোনো কারণে যাতে এই সমস্যাটা লেগে না থাকে, তার জন্য আপনাকে গ্রহের প্রতিকার করতে হবে। প্রতিকার করার পরে আপনাকে তন্ত্রোক্ত উপায় দ্বারা তাদেরকে আবার অ্যাডজাস্ট করে দিতে হবে, একে অপরের সঙ্গে যাতে মধুর সম্পর্ক থাকে সেরকম পর্যায়ে আপনাকে কিন্তু তৈরি করতে হবে। প্রথম
দ্বিতীয় দিক হচ্ছে যদি আপনার বাস্তুগত দিকের ডিস্টার্ব থাকে, সেম পর্যায়ে প্রত্যেকটা কাজের সঙ্গে তন্ত্র অধঃপতনভাবে জড়িত কিন্তু রয়েছে। যদি বাস্তুগত ডিস্টার্বের জন্য থাকে, যে বাস্তু ডিস্টার্বের জন্য স্বামী স্ত্রীর মেলবন্ধন ঠিকঠাক নেই, এমন পর্যায়ে হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে প্রবল দ্বন্দ্ব অশান্তি অটোমেটিকলি লেগে রয়েছে, কোনো প্রকার সমাধান নেই, তাদের জন্য বলবো এই ধরনের সমস্যা যারা ক্রিয়েট করছেন তারা বাস্তুর প্রতিকার তো অবশ্যই করবেন, কিন্তু বাস্তুর প্রতিকারের সঙ্গে সঙ্গে আপনারা যে পর্যায়ে ঘটে রয়েছে তার প্রতিকারও কিন্তু তন্ত্র মারফত করতে হবে, তাহলে সমাধান হবে। আর ডাইরেক্ট যদি তন্ত্রক্রিয়া দ্বারা আপনাকে কোনো ক্ষতি করে থাকে, তন্ত্রক্রিয়া দ্বারা স্বামী স্ত্রীকে ভালো রাখতে না দেয়, ভালো সম্পর্ক না থাকতে দেয়, সেক্ষেত্রে তো আপনাকে তন্ত্র প্রয়োগ করতেই হবে। তবে তন্ত্র প্রয়োগ যে কোনো দিনে, যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে করলে হয় না। প্রত্যেক তন্ত্রের বিশেষ যোগ, বিশেষ দিন, বিশেষ তিথি নক্ষত্রের ব্যাপার থাকে, সেই অনুযায়ী কাজ করলে তন্ত্রের উপযুক্ত কাজ পাওয়া যায়। অনেকে প্রশ্ন করে, দাদা আমার পরিস্থিতি খারাপ, আমি যদি কোনো পাথর নিতে পারছি না, আমি কোনো মূল ধারণ করছি, তাহলে কি আমার সমস্যার সমাধান হবে না? অবশ্যই হবে, কেন হবে না? অবশ্যই সমাধান হবে। হবে না কেন? গাছ কখনো বেইমানি করে না, মানুষ বেইমান হতে পারে, গাছ নয়। তবে প্রথমের দুটো মাইনাস পয়েন্ট আছে, এই দুটো দিক লক্ষ্য করে যদি আপনি কাজ করেন তাহলে 100% ফল পাবেন। মাইনাস পয়েন্ট কি? প্রথম মাইনাস পয়েন্ট হচ্ছে আপনি যে গাছটি ধারণ করছেন যে সময়ে, সেটা যদি আপনার অতিক্রম সময় হয়ে যায়, মানে গাছ দেখা যাচ্ছে 10 to 15% কি 10 to 20% পর্যন্ত গাছ কাজ করে আপনার শরীরে, গ্রহের নক্ষত্রের নেগেটিভিটিকে সরিয়ে তা পজিটিভ দিকে পরিবর্তন করে। গুড। তো সেক্ষেত্রে আপনার পরিস্থিতি 70% বা 80% খারাপ হয়ে গেছে, আপনি সে সময় যদি মূল ধারণ করেন যথাযথ ফল কোনো দিনও পাবেন না। অর্থাৎ রোগ যেমন তার প্রতিকারও সেই অনুকূল অনুযায়ী দিতে হবে, তাহলে গিয়ে তার সমাধান হবে, নচেত নয়। সেকেন্ড দিক হচ্ছে যে মূল আপনি ধারণ করছেন সেটা ধারণ করার আগে জানতে হবে, আপনি যেমন রত্ন ধারণ করছেন, রত্ন কোন আঙুলে কোন দিনে কোন ধাতুর সঙ্গে ধারণ করবেন, কিভাবে শোধন করবেন, তারপরে যেমন সেই রত্ন পরিপুক্তভাবে কাজ করে, তেমন মূল ধারণ করার আগে জানতে হবে এই মূল কবে ধারণ করা উচিত, এই মূল কবে তোলা উচিত, কোন নক্ষত্র দিনে তোলা উচিত, কোন তিথিতে তোলা উচিত, গাছটা তোলার আগে আদৌ জাগানো হয়েছে কি না। গাছ তুললেই কিন্তু সেই মূলে অব্যর্থ কাজ করবে তা কখনো নয়। কিছু কিছু সময় কাকতালীয়ভাবে কাজ করলেও আপনাকে মূল বিষয় যেটা জানতে হবে যে নির্দিষ্ট নক্ষত্র দিনে নির্দিষ্ট তিথিতে যদি গাছকে না জাগিয়ে গাছকে তোলা হয় তাহলে কিন্তু ঠিকঠাক কাজ হবে না। যেমন আমরা তন্ত্র প্রয়োগ করি, যেমন এগুলো উচ্চমার্গের তন্ত্র যারা করে তারা ছাড়া বুঝবে না। আমরা ধূমাবতীর বিশেষ ক্রিয়া করার সময় কাকের বাসা খুঁজে রেখে আসি আগে, এগুলো কিন্তু বাজার থেকে কিনলে হয় না। তন্ত্রের যে কি গুড়ো রহস্য রয়েছে, আপনার শত্রু যত বড় শত্রু থাক ধুলাসাৎ করে দেওয়া যাবে সেই শত্রুকে এমন দমন করে দেবেন কখনো কোনো প্রকার ক্ষতি করবে না। আপনার দোকান বা আপনার ফ্ল্যাট বা আপনার জমি আটকে রেখেছে, দীর্ঘদিন ছাড়ছে না, তার আর্থিক দিক জোরের জন্য, তার ম্যান পাওয়ারের জন্য আপনি কিছু করতে পারছেন না, এই ধূমাবতী মহাক্রিয়া করুন, যত প্রকার এরকম প্রবলেম আছে সলভ হয়ে যাবে। কিন্তু এই ধূমাবতী ক্রিয়ার ক্ষেত্রে কি করতে হয়, আমাদের আগে কাকের বাসা দেখে আসতে হবে যে কাকের বাসা কোথায় আছে, তারপর নির্দিষ্ট নক্ষত্র বা তিথির দিন আছে, সেই দিনে সেই সময় গিয়ে সেই কাকের বাসা ভাঙতে হবে। সেই কাকের বাসা থেকে সংগ্রহ করা কাঠ দিয়ে হবে যজ্ঞ, এবং সেই যজ্ঞের উপরে হবে এক বিশেষ মানে মাটির হাঁড়ি দিয়ে এমন এক চড়ুই ভাতি টাইপের তৈরি হবে, যে ক্ষেত্রে মানে সেক্ষেত্রে এই ধূমাবতী দেবীর সেখানে ভোগ তৈরি হবে। এবং আমরা যেমন সচরাচর যে ভোগগুলো আমরা করি সেরকম রাজসিক ভোগ নয়, নিকৃষ্ট মানের ভোগ, যেগুলো প্রেত উচ্ছিষ্ট ভোগ, এই ধরনের ভোগ নির্মাণ করে সেই দেবীর মহাক্রিয়া করে মহাহবন করে তাকে স্মরণ করে তাকে আহ্বান করে যদি ক্রিয়া করা হয় না, সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পাবেন। তন্ত্রের সঠিকভাবে কাজ করতে হবে। ধূমাবতী যখন যজ্ঞ হবে, যজ্ঞ মানে 2 কেজি 4 কেজি কাঠ পুড়ি শুধু আগুন জ্বালা নয়। ধূমাবতী যজ্ঞের সময় আপনি দেখবেন যজ্ঞের উপরে হঠাৎ করে কুয়াশা ছেয়ে গেছে, শীত গ্রীষ্ম বর্ষাকাল লাগে না। ধূমাবতী মহাযজ্ঞ যখন হবে তখন আমি খুব কম পর্যায়ে এগুলো করি, আমার গুরুদেব আমাকে যখন হাতে ধরে শিখিয়েছে বা আমি 2-1 বার প্রয়োগ করেছি,
খুব কম সময় এগুলো প্রয়োগ করি, খুব পরিস্থিতি গম্ভীর হয়ে গেলে তখন এগুলো প্রয়োগ করতে হয়। এগুলো সবসময় প্রয়োগের জিনিস নয়। যারা উচ্চমার্গের সাধনা করেন, উচ্চমার্গের জপ তপ করেন, বা উচ্চমার্গের দশমহাবিদদের যারা পূজা পাঠ করেন, তারা এই বিষয়গুলো জানে। শীত, বর্ষা, গ্রীষ্মের কিছু প্রয়োজন নয়। যখন আপনি ধোঁয়াবতীকে আহ্বান করবেন, ধোঁয়াবতী ধোঁয়া স্বরূপ কুয়াশা সৃষ্টি করবে, অন্ধকার সৃষ্টি করবে, ধোঁয়ার গোলা হবে, তবে না হবে ধোঁয়াবতী ক্রিয়া। সঠিক পাঠ জানতে হবে। যেমন সামনে একটা বিশেষ দিন রয়েছে, 9 ফেব্রুয়ারি রটন্তী কালী পূজা বা রটন্তী অমাবস্যা। বিশেষত এই দিন আমি কাউকে ডাকছি না আমার কাজে প্রেজেন্ট থাকার জন্য, কারণ এই দিন কিন্তু আমার রয়েছে এই ধোঁয়াবতী প্রয়োগের বিশেষ দিন। বিশেষ করে গুপ্ত ক্রিয়া কিছু রয়েছে, তাই যাদের কাজ রয়েছে চতুর্দশীতে অলরেডি তাদের ডেকে নিয়েছি, চতুর্দশীতে কাজ করব। অমাবস্যার দিনকে কিন্তু কাউকে ডেকে নিয়ে কাজ করব না, স্পেশাল 1-2 জন থাকবে, কারণ গুপ্ত প্রয়োগের সময় সবার সামনে এই কাজ প্রযোজ্য নয়। এরপরে আবার আমাদের মানে পরের অমাবস্যাতে কাজগুলো রয়েছে, সেক্ষেত্রে সেই অমাবস্যাতে কাজে কেউ থাকতে চাইলেই থাকতে পারবে, প্রেজেন্ট থাকতে পারবে, ফল আহুতি যে কোনো আহুতি প্রদান করতে পারবে। দেখুন, যজ্ঞ মানে সব যজ্ঞে আপনি থাকতে পারবেন, আহুতি প্রদান করতে পারবেন তা না। বিশেষ কিছু সিক্রেট কিছু আমাদের ক্রিয়া থাকে, বিশেষ সিক্রেট কিছু যজ্ঞ থাকবে যেগুলোতে আপনারা প্রেজেন্ট থাকতে পারবেন না। উচ্চ মার্গের ক্রিয়া বা যারা এই ধরনের সাধনা ক্রিয়াতে রত, তারা ছাড়া এইভাবে কাজ করা সম্ভব নয়। সঠিক ক্রিয়া তথ্য জানলে তবে সমাধান হবে। আজও কলকাতার বুকে আমি দীনেশ আচার্য যা মুখে না লিখে লাইফ টাইমে লিখিত গ্যারান্টি দিই, স্বামী স্ত্রীর ভিতরে যে কোনো প্রকার সমস্যা হওয়া, স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে বা স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, প্রেমিক প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক থাকার পরেও প্রেমিকাকে ছেড়ে প্রেমিক চলে গেছে, প্রেমিককে ছেড়ে প্রেমিকা চলে গেছে, এরকম প্রিয়জনকে যদি ফেরাতে চান একটাবার যোগাযোগ করুন। আমি লাইফ টাইমের লিখে গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। অর্থের জন্য যারা সমস্যায় ভুগছেন, জ্যোতিষের কাছে যাওয়া মানে অনেক অর্থের ব্যাপার, আমি অর্থ মানে দিতে পারবো না, তাদের জন্য বলছি নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, সেখানে আসবেন, স্বল্পতি স্বল্প অর্থ নিয়ে আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে। একটা অবশ্যই যোগাযোগ করুন, প্রত্যেক রবিবারই সেখানে আমি থাকি। আর যোগাযোগ মানে যেদিনই চেম্বারে আসবেন আগের দিন একবার ফোন করে দেবেন। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, দেখা হবে আগামী দিনে। নমস্কার। আমি উচিলদা গ্রাম মালঞ্চর থেকে এসেছি। আপনি দীনেশ আচার্যের ঠিকানাটা কিরকম পেলেন? আমি পেপারে পেয়েছিলাম 10 বছর আগে। আপনি নিশ্চয়ই সমস্যা নিয়ে এসেছেন, আপনি কি মনে করেন এই সমস্যা আচার্যজির কাছে এসে হোমযোগের মধ্যে সমাধান হবে? যদি একটু বলেন। হ্যাঁ, 100 আমি তো অনেক কাজ পেয়েছি, মানে দীনেশ আচার্যের মতো কাজ আমি আমার চোখে পড়েনি বা এবং দীনেশ আচার্য যে এখনও এই যত জ্যোতিষী তান্ত্রিক আছে এখনও 251 টাকা ভিজিট নিয়ে রেখেছেন ওই গরিব মানুষদের জন্য। সেখানে যদি 1 লাখ টাকার কাজ হয়, সেখানে উনি 50,000 টাকায় এই কাজ করে দেন শুধু গরিবদের জন্য। উনি মহাদানী বা খুব খুব ওনার অভিজ্ঞতা বা ওনার কাজের অভিজ্ঞতা বা মনের অভিজ্ঞতা, বা আমরা এই কাজে এসে খুব আনন্দ পেয়েছি, আমাদের আনন্দ লেগেছে বা উনিও আনন্দ দিয়েছে। দিদি কোথা থেকে আসছেন? আমি আসি ভাঙড় থেকে। আপনি কিভাবে দীনেশ আচার্যের নামটা পেলেন যদি একটু বলেন। আমি মানে প্রোগ্রাম চ্যানেলের প্রোগ্রাম দেখে আমি এসেছি, যোগাযোগ করেছি 3 বছর আগে। ওনার কাছে এসেছিলাম আমার একটা পার্সোনাল সমস্যা নিয়ে। সমস্যাটা আমি হাইলাইট করতে চাই না, কিন্তু সমস্যা দেখুন 100-এর মধ্যে 95% উনি কাজ করেছেন। তো 5% হয়তো মানুষের যদিও না কাজ হয়, তার জন্য উনি তাদের ওনার যে অবদান আছে উনি তাদেরকে না কাজ হলেও ফেরত দেয়, বা ওনার এই যে কি বলে ওনাকে এই মানে বিশ্বাস ভরসা, এইটা নিয়ে অনেকের উৎসাহ বাড়বে। আগামী দিনে আমরাও চাইবো যে আরও কিছু লোক যাতে ওনার সাথে যোগাযোগ করে, যারা যেসব পরিবারগুলো কি সমস্যায় ভুগছেন, তা ওনারা যদি ওনার কাছে যদি যোগাযোগ করে তা অনেকটাই মানে সুস্থলে চলবে।